দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৬। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধতা নেমে আছে, সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা। আহির কারখানার পেছনের গুদাম ঘরটিতে উপস্থিত হয়। সেখানে নো এন্ট্রি সিল দেওয়া। আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারল। আহিরের সাথে গ্রামের দুজন লোকও আসে, শফিকুল, তারেক। মিলনের কাছের বন্ধু ছিল ওরা। গোটা গ্রাম এখন স্তব্ধ। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে ঈর্ষা, কেউ আবার ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছে যা দেখা তার কথা ছিল না। নানান লোকের নানান ধরনের ধারণা, মন্তব্য। আহির মির্জা আলিমনগরে আসার খবর পেয়ে গ্রামে ছড়িয়ে পড়েছে যেন স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে। কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন, তো কিছু লোক মুখে বিরক্তকর ছাপ আনে। আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে। চারিদিকে রক্তের ছিটে ফোটা। আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে। স্পটের বাইরে তার চোখ গেল। সেখানে কিছু একটা পড়ে আছে। আহির সেখানে হাঁটু গেড়ে বসে জিনিসটা হাতে তুলে নিল। এখনো বোঝা যাচ্ছে না এটি কিসের অংশ। আহির খুব মনোযোগ দিয়ে দেখছে। একটি রূপার খণ্ড। কাজে লাগতে পারে খণ্ডটি। পকেটে রেখে দিল। গুদামঘর থেকে বাইরে আসে। কারখানাটার দিকে তাকালো। গেটের ওপরে লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশালা। স্থাপিত 1889। অনেক পুরনো কারখানা। এককালে হয়তো এতটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখা যাচ্ছে। নিশ্চয় জমিদারদের পূর্বপুরুষদের গড়া কারখানা। আহির নিশ্চিত। আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। শফিকুল তাকে লক্ষ্য করে বলল, বাবু, এখানে রাতে কেউ বের হয় না। আমাদের কারখানা বিকেল 5টায় ছুটি হয়, কিন্তু ওই দিন রাতে আমি একজনকে এদিক থেকে যাইতে দেখছি। কে সে? বাবু, আশরাফ, বৃদ্ধা। বেশিরভাগ সময় রাতে মাছ ধরতে যায়। ওই দিন রাত 3টার দিকেই বাড়ি ফিরছে। আমার সন্দেহ হয় উনার আসা যাওয়ার পথ এটাই। উনাকে এখন কোথায় পাবো? বাবু, কয়েক মিনিট হেঁটে গেলেই উনার বাড়ি। আশরাফের বাড়িতে পৌঁছে তারা। মাটির ঘর। উঠানে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে। শীত শেষ হলেই গরম শুরু। এখনই সময় পাখা তৈরি করে রাখার। বৃদ্ধা চোখ তুলে দেখল 4জন লোক। তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন, কিন্তু তার আগে আহির তার সামনে গিয়ে বলে, চাচি, আপনার উঠতে হবে না, আমিই বসছি এখানে। আহির পাটিতে বসে। বৃদ্ধা জিজ্ঞেস করল, তোমরা কারা? আমি শহর থেকে এসেছি। কিছুদিন আগে মিলন যে খুন হলো, ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি। বৃদ্ধা এ কথা শুনে চোখ তুলে শফিকুল ও তারিকের দিকে দেখল। শফিকুল বলল, চাচারে একটু ডাকেন, উনার সাথে কথা বলতে এসেছে। তখন ঘর থেকে বেরিয়ে আসে আশরাফ। কাঁধে গামছা, পরনে লুঙ্গি। আহির উঠে দাঁড়ালো। আশরাফের সামনে এসে দাঁড়াই। আশরাফ সবার দিকে একবার তাকালো। খুব উদাসীন দেখালো তাকে। আপনারা? শান্ত স্বরে প্রশ্ন করল। আমি ডিটেকটিভ আহির মির্জা। মিলনের হত্যার তদন্ত করছি। আপনার সাহায্য দরকার। আমি কেমনে তোমাগো সাহায্য করমু? মিলন যেদিন খুন হয়েছে ওদিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন। এমন কিছু কি দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে? আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল। চোখে ভয়, আতঙ্ক ফুটে উঠেছে। একজন ডিটেকটিভ এর চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল। নির্ভয়ে বলুন, হ, ওই দিন রাতে আমি ওইখান দিয়ে আইতেছিলাম। হঠাৎ কারখানার গুদাম ঘর থেকে একটা ভাঙ্গনের শব্দ আসে। আমি কৌতূহলবশত ওইখানে যাই, আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই। আমি ভয় পাইয়া যাই। এরপর আমি সইলা আয়া পড়ি। পরদিন শুনি মিলন নাই। আহির নিস্তব্ধ হয়ে গেল। তারেক বলল, বাবু, মেয়ে মানুষ খুন করে নাই তো, কিন্তু মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না। বিবাহিত ছিল, যদিও ওর বউ মারা গেছে। সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ধান ক্ষেতের পাশে এক কাঁচা ঘরে। সেটাই ছিল মিলনের ঘর। ছোট মাটির দেওয়াল, খাটের পাশে একটা পুরনো লুণ্ঠন। জানালার ধারে রাখা একটা ছবি। এক তরুণী, মিলনের স্ত্রী নিশ্চয়ই। চোখে গভীর স্নেহের ছায়া। আহির খাটের নিচে চোখ বুলিয়ে পেলেন একখানা পাতলা কাঠের বাক্স। খুলতেই ভেতরে কিছু কাগজ, শুকনো ফুল আর একখানা ডায়েরি। পাতাগুলো হলদে, লেখাগুলো অস্পষ্ট। বাইরে তখন সন্ধ্যা। কুয়াশা নামতে শুরু করেছে। গ্রামের গাছপালা নিস্তব্ধ, কেবল দূর থেকে এক প্যাঁচার ডাক।
আহির তার সহকারী অরুণ, শফিকুল এবং তারেক ঘরের বাইরে বের হয়। মিলনের ঘর থেকে তেমন কিছু পায়নি। হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লুণ্ঠন হাতে এগিয়ে আসছে। এসে থামে আহিরের সামনে। কাপা গলায় বলল, আপনি কি মির্জা বাবু? হ্যাঁ, কিছু হয়েছে? বৃদ্ধ একটু থেমে বলল, ও মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু। রাত ছিল ঘন কুয়াশার। হঠাৎ গুদাম ঘরের ভেতর থেকে এক নারীর কণ্ঠের শব্দ শুনি। তারপর যেন কেউ দরজা ঠেললো, লোহার ধাক্কা পড়ল, আর সব চুপ। ওই রাতে আমিও ওই দিক দিয়ে আসছিলাম, শহর থেইকা। নারীর কান্না? আহির বিস্ময়ে বলল, হ্যাঁ বাবু। আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল। তুমি কাউকে বলেছিলে এ কথা? কে শুনবে বাবু? সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কৃতির আধার ধেয়ে আসছে। এমন সময় রাফিদ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরছে। রাস্তার দুই ধারে শুধু জঙ্গল, চারদিক নিস্তব্ধ, শিউলি স্নিগ্ধ শোভন গন্ধ। সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে। আজ তাদের কারখানার অনেক কাজ ছিল, যার বেশিরভাগই সে সামলেছে। আমজাদ বিকেলের দিকে বাড়িতে ফিরে যায়। রাফিদের গাড়ি হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে আসতে পারেনি। অশ্বও আনেনি। উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে। রাফিদ ছালটা ভালোভাবে পেঁচিয়ে নেয়। আশেপাশে তাকাচ্ছে বারবার। তাৎক্ষণিক রাফিদের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয়। 6 জন লোক। কারো হাতে মোটা লাঠি, কারো হাতে চাপাতি। ওদের কারো মুখ দেখা যাচ্ছে না। রাফিদ নিরস্ত্র। হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত হতে দেখে মর্মাহত হয়। রাফিদ ঝোঁক গিলে বেশ রেগে বলল, পথ ছাড়। পথ ছাড়তে তো আহি নাই, তোর জান লইতে আইছি। অনেক দিন পর বাগে পাইছি তোরে। তোর বাপ অনেক জ্বালাইছে। তোগো পূর্বপুরুষরাও অনেক নিকৃষ্ট মানুষ আছিল। গরিব বইলা দাম দিত না। সংস্কার সংস্কার বইলা আমাগো আপনজনেরে পান নিছো। আজ তোরে মায়েরা এর প্রতিশোধ লমু। দেহি তোর বাপ কতটা ছটফট করতে পারে। রাফিদ বলল, দেখ, আমার সাথে ঝামেলা করিস না, এতে তোদেরই লস। তখন একজন মুখোশধারী বলে উঠল, ওই, ওরা শেষ কর, বেশি কথা কয়। একজন রাফিদের দিকে এগিয়ে আসে। রাফিদ ওর দিকে চোখ তুলে তাকাতে মুখোশধারী ঝাঁপিয়ে পড়ল। ধারালো ছুরির ঝলক চোখে পড়তে সে পাশ ফিরে গেল বজ্রগতিতে, আর আঘাতটা পড়ল বাতাসে। পরের মুহূর্তে রাফিদ তার ডান কনুই দিয়ে আক্রমণকারীর বুকে এমন এক আঘাত করল যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের ধারে। দ্বিতীয়জন পেছন থেকে লাঠি ঘোরাতে এলো, কিন্তু রাফিদ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল। গাছের শিকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো, ছুরি উঁচিয়ে। রাফিদ নিরস্ত্র, কিন্তু চোখে আগুন। ছুরিটা যখন প্রায় তার বুকের কাছে, সে হাত বাড়িয়ে আঘাতের দিক ঘুরিয়ে দিল, আর ছুরিটার উল্টো ঘুরে আক্রমণকারীর হাত কেটে দিল। লোকটা চিৎকার করে উঠল। রাফিদের নিঃশ্বাস ভারী, কিন্তু চোখ স্থির। তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে। তখন একজন মুখোশধারী বলল, জমিদারের রক্তে তো ভালোই তেজ দেখছি। ওই, তুই যা, বলে পাশের জনকে ইশারা করে। কিন্তু রাফিদের কাছে সেও হেরে যায়। আক্রমণকারী মাটিতে পড়ে যায়। রাফিদ ক্রোধে লোকটার ওপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল। তখনই বাকি দুজন এসে রাফিদের পিঠে লাঠি দিয়ে আঘাত করে। এরপর তাকে ধরে ফেলে, দুহাত শক্ত করে চেপে ধরে। রাফিদ ছুটতে পারল না। মাটি থেকে উঠে আক্রমণকারীর হাতে চাপাতি তুলে নেয়। এরপর রাফিদের দিকে এগিয়ে গেল। রাফিদ হাত ছোটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল। চাপাতি হাতে আক্রমণকারী রাফিদের দিকে এগিয়ে গেল। তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে, ঠিক তখনই রাফিদ চোখ বুজে ফেলল। গভীর শ্বাস নিচ্ছে, ঘেমে গেছে সে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার শরীরে চাপাতির আঘাত লাগেনি। সে চোখ মেলে তাকালো। চাপাতি তার পেট বরাবর ছিল ঠিকই, কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতিটি ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা। ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই রাফিদকে ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয়। রাফিদ ঘুরে তাকালো, মীরকে দেখল। এক মুহূর্তে বাতাসের গতি পাল্টে যায়। আক্রমণকারীরা রাফিদের দিকে ছুটে আসতে আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে। এক আঘাতে তার কোট উড়ে যায় পাশে, আর লাঠিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতী। মীর লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছে, এখন চেনা যাবে তোদের আসল মুখ, বলে মীর। রাফিদে তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাফিদ, একদিকে আহির, অন্য পাশে মীর। ত্রিভুজ আকারে ঘিরে ফেলে শত্রুদের।
ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি, মুষ্টির ঝলকানি। বাগানের ফুল উড়ে যায়, বাতাসে ধুলা ও রক্তের গন্ধ মেশে। আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারীর নাক ভেঙে ফেলে। মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তেজ হয়ে পড়ে। রাফিদ শেষের জনকে ধরে গাছে ঠেস দিয়ে গর্জন করে ওঠে, কে পাঠিয়েছে তোদের? লোকটা গো গো শব্দ করে, তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে। বাতাস আবার নিস্তব্ধ হয়, কেবল দূরে কুকুরের ডাক ভেঙে সেই নীরবতা। রাফিদ উঁচু হয়ে একজনের মুখোশটা খুলে দেখে, তারপর ধীরে বলে ওঠে, এই খেলা বড় গভীর মীর, এখান থেকে সাবধানে থাকবে, এরা পুরনো শত্রু। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। ঘুরে তাকালো আহিরের দিকে, হাত থেকে তার রক্ত ঝরছে। মীর ও রাফিদ ছুটে আসে। মীর খুব চিন্তিত হলো, আহির, তোর হাত থেকে রক্ত ঝরছে। কত আর ঝরবে, এমনিতেই থেমে যাবে, রক্তের শক মিটলেই। অদ্ভুত, দ্রুত বাড়ি চল, বেশি রক্ত বের হলে সমস্যা হবে, বলল রাফিদ। মীর এদিক ওদিক তাকিয়ে বলল, ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওখানে। আপাতত জায়গাটা পরিষ্কার করে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে, বাড়ি অবধি যেতে সময় লাগবে, ততক্ষণে অনেক রক্ত ঝরবে। রাফিদ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল, তোরা এখানে কেন এসেছিলি? মীর জবাব দিল, তোর আসতে দেরি বলে এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম। আহির বলল, আমি এখনই বাড়ি ফিরছিলাম, কিন্তু গাড়ি সাথে ছিল না, আমার সহকারী গাড়ি নিয়ে একটা কাজে দূরে গেছে। রাফিদ বলল, এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটাতে চল, ওর রক্ত পড়া বন্ধ করতে হবে। আহির বারণ করলো, কিন্তু মীর ও রাফিদ শুনল না। রাত নেমেছে ধীরে ধীরে, যেন কেউ আলতো করে কৃষ্ণ চাদর মেলে দিয়েছে আকাশ জুড়ে। চাঁদের আলো ছুতে যাচ্ছে পুরনো খড়ের চালা, মাটির দেওয়ালে পড়ছে নরম রূপালি ছায়া। আঙিনায় একটা নিম গাছ, তাতে বাতাস লাগলে পাতা নড়ে, শাঁসা শব্দ যেন রাত কথা বলে উঠছে। দরজার সামনে রাখা মাটির প্রদীপের আগুন টিম টিম করছে, কখনো জ্বলে, কখনো নিভে যায়। দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর কোনো কোনো সময় বাইঝারে ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে নিস্তব্ধটা যেন এক ধরনের সঙ্গীত। বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসিন বাতির দপদপ শব্দ, কেউ হয়তোবা ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে। বাতাসে গরুর ঘ্রাণ, শুকনো খড়ের গন্ধ, আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোঁয়ার গন্ধে মিশে গেছে। দূরে নদীর ধারে ব্যাঙের ডাক, গুগুই গুগুই, আর সাথে সঙ্গে পালা দিচ্ছে পেঁচার ডাক। সবকিছুই শান্ত, অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয়, একটুখানি রহস্য লুকিয়ে আছে। নিস্তব্ধ একটা বাড়ি যেন নিরবচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। সেখানে উপস্থিত হয় রাফিদ, মীর ও আহির। মাটির স্যাঁতসেঁতে ঘরটির সামনে গিয়ে রাফিদ উচ্চস্বরে ডাকে, কেউ কি ভেতরে আছেন? সাহায্য দরকার। মীর বাড়িটি দেখে চিনতে পারে, রহিমাদের বাড়ি। রাফিদ ডাকার কয়েক সেকেন্ড পর বেরিয়ে আসে রহিমা। লাঠির ওপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, কোমরের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না। রাফিদ দেখল সে রহিমা। রহিমা রাফিদকে দেখে চিনতে পারে। খালা আপনি? বাবা, তুমি এইখানে এত রাইতে, কিছু হইছে? আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে হেঁটে ফিরছিলাম, কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাতটা কেটে যায়, রক্ত ঝরছে। বাড়ি অবধি এভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে। রহিমা চোখ তুলে আহিরের দিকে দেখল, ডান হাতটা রক্তে মাখা। তোমরা বারান্দায় বসো। মীর আহিরকে নিয়ে বারান্দায় বসে, খুঁটির সাথে হেরিকেন ঝোলানো। উঠানে কিছু গাছের মশাল জ্বলছে, চারপাশটা বেশ সোনালি রঙের রঙিন দৃশ্য ফুটে উঠেছে। রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চ স্বরে ডাকল, গৌরী, জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটে রক্ত ঝরছে, তুই একটু দেখ মা, আয় তো, সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আহির মির্জাকে লক্ষ্য করে বলল, আমার কিছু হয়নি, একটু রক্ত ঝরলে কিছু হবে না, চল চলে যাই এখান থেকে, শুধু শুধু ওনাদের বিরক্ত করছি। মীর রাফিদ শুনল না। এরপর মিনিট পাঁচেক পর ঘর থেকে বেরিয়ে এলো গৌরী। মাথায় ওড়না নাক অবধি ঝুলছে। গৌরী এসে আহিরের সামনে বসে, হাতে ছিল জলের জগ। জল দিয়ে আহিরের হাতটি পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে। আহিরের হাতের ক্ষতর দিকে দেখল, ছুরি অথবা চাপাতির আঘাত, দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোথাও থেকে মারামারি করে এসেছে, গৌরী নিশ্চিত। গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয়, এরপর সেখান থেকে চা পাতা বাটা দিল। আহির কিছুটা ব্যথা পেল। গৌরী চা পাতা দিয়ে তার উপর একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটা পেঁচিয়ে বেঁধে দেয়। মীর গৌরীকে লক্ষ্য করে বলল, শুক্রিয়া,
আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত ঝরে যেত। আসি তাহলে আমরা, বলে উঠে দাঁড়ালো। আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে। গৌরী দূরে সরে দাঁড়ায়। আহির, রাফিদ, মীর, রহিমাদের বাড়ি থেকে চলে আসে। আহির যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখল। রাত বাড়ছে, রাতটা যেন রূপালি। চাঁদ মাথার ওপরে জ্বলছে, তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের ওপর। খড়ের চালা, পুরনো ঢালি, দোতলার জানালা, সবকিছু যেন ভিজে উঠেছে শান্ত আলোয়। চারিদিক স্তব্ধ, তবু ওই নীরবতার মাঝে আছে এক অদ্ভুত মিষ্টি সুর, ঝিঝি পোকার ডাক, দূরে ধানের ঝিরিঝিরি শব্দ, আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া। আঙিনায় বড় একটা নিম গাছ, তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে। আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ, সেখানে বসে আছে আহির, রাফিদ। দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসে, ঠন ঠন ঠন। গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে, তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতের অংশ। বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয়। বাড়ির দোতলার একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতির কারো মিষ্টি স্বরে গাওয়া গান, খুব নিচু স্বরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সেই সুরটা ঘুরে বেড়ায় উঠান জুড়ে, চাঁদের আলো মিশে যায় ধীরে ধীরে। সুরটি আহিরের কানে এসে বাঁধে। জিজ্ঞেস করলো, কে গাইছে? রাফিদ বলল, দাদি, তার লালন গীতি পছন্দ। বাগানের বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে, পাতা দোলে আলতো করে। রাত রানীর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মনে হয় যেন গোটা বাড়িটায় ঘুমাচ্ছে সে গন্ধে মাতাল হয়ে। ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে, হাতে 2 কাপ চা। চুপচাপ এসে রাফিদ ও আহিরকে চা দিয়ে যায়। ধীরে ধীরে সময় গড়ায়। আহির তখন বলল, চল বাড়ির পেছনের পুকুর পাড় থেকে ঘুরে আসি। বাড়ির পেছনে পুকুরের জলের ওপর চাঁদের প্রতিফলন, যেন 2টি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে। বক পাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে, জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে। রাতের এই প্রশান্তি যেন মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাহির কোথাও থেমে গেছে। এই বাড়ির ভেতর শুধু বাতাসের গন্ধ, মাটির শান্তি, আর একটা পুরনো সুর বাজছে খুব নরম ভাবে, যা শুনলে মনটা নিজের অজান্তেই নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু আহির খুব চিন্তিত। ঘাটের পাড়ে দুজন বসে পাশাপাশি। রাফিদ একটা সিগারেট ধরালো, আহিরের দিকেও একটা ধরিয়ে দিল। সন্ধ্যায় তখন তারা 3জন বাড়িতে ফিরলে আমজাদ তাদের অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞেস করেছিল, কিছু হয়েছে তোমাদের? মীর তখন সত্যটা লুকিয়ে মিথ্যে বলেছিল আমজাদকে। শ্যালক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে। সে তখন বলেছিল ডক্টরের ব্যবস্থা করছে, কিন্তু আহির নাকচ করল। মীর তাদের মাঝে এখন উপস্থিত নেই। রাফিদ এবং আহিরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে কোথাও একটা চলে যায়, কাউকে কিছু না বলে। আহির সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মীর কোথায় গেছে? হয়তো দিঘির পাড়ে। কেন? নাচনেওয়ালির উত্তরের আশায়। আহির শুনে হাসে। রাফিদ পুনরায় বলল, ও মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না, আমি জানি। কেন? আহির রাফিদের দিকে তাকালো। এই গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি করতে হলে তাদের উঁচু বংশের হতে হবে। ধারণা তো সঠিক। আজ তুমি যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও, তোমার পরিবার সেটা মেনে নেবে? রাফিদ নিঃশব্দে হেসে বলল, পরিবার, সংস্কার, নিয়ম নীতির জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে। যেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না, পরিবার সমাজ পূর্ণতা পেতে দেয় না। পেছন থেকে তাদের কথোপকথন শুনে নেয় বুলবুল। সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে মায়ের ঘরে যায়। মায়া ঘরে একা ছিল। তাকে বুলবুল জানায়, শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গেছে। ছেলেটা মোটেই সুবিধের না, গ্রামের কোনো মেয়েকে বিয়েও করবে না, শুধু শুধু মজা নিতাছে সহজ সরল মেয়েগুলার সাথে। দেখবেন আপা, তার কপালে মেয়েই জুটবে না। মায়া বুলবুলের কথার কোনো প্রতিক্রিয়া করল না। বুলবুল মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশ পানে। বুলবুল যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে গেল। মায়ের মনটা বিষিয়ে উঠল, চোখে জল জমল। জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তে হাত দিয়ে মুছে ফেলল। তখনই হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে ওঠে। তাকিয়ে দেখল মীর। আপনি এত রাতে এখানে? দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা। দেখি জ্বর কমছে কিনা, বলে মায়ের কপালে হাত দিয়ে জ্বর দেখতে মায়া সরে গিয়ে বলল, আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার, পরপুরুষ আপনি। ও আচ্ছা, তোমাকে ছুতে বুঝি দলিল লাগবে? দলিল তো আমার কাছে নেই, আর দলিল আমি তৈরি করতেও পারবো না। যাও, ছুঁয়ে দেখব না।
মায়া দৃষ্টি সরিয়ে নেয়। তার মুখটা গম্ভীর। মীর বলল, মন খারাপ? মায়া নিরুত্তর। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, তোমার সব কিছু আছে, তবুও তোমার মন খারাপ। আর দেখো, আমার কিছুই নেই, তারপরও আমি হাসছি। আপনারও তো সবকিছু আছে, কি নেই আপনার? মীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমরা দেখো আমার সব আছে, কিন্তু আমি দেখি আমার কিছুই নেই। সবকিছু ঠিক আছে, কিন্তু আমার মা নেই। এই বাক্যটি সবকিছু এলোমেলো করে দেয়। মীর থামে। তার কথা আটকে যাচ্ছে। পুনরায় বলল, আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। মায়ের আদর, স্নেহ আমি ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি। মায়ের মায়া ভরা মুখ, মলিন হাসি, তার আদর, তার শাসন, সবকিছু আমার মনে পড়ে। তোমরা যখন রাতে খুব আরামে করে ঘুমাও, আমি তখন মায়ের কথা ভাবি। তোমরা যখন মায়ের সাথে অভিমান করো, তখন আমি আফসোস করি। একটা বাক্য তখন আমার চারপাশে ঘুরে, আমার মা নেই। সেই তো কবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মীরের কথাগুলো দুঃখে মাখা। মায়া দেখল মীরের দিকে। তার চোখে জল। মীর জানালার পাশে দাঁড়ায়। শান্তভাবে বলল, আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে, স্নেহ করলে আমার খুব কষ্ট হয়। আমি বুঝতে দেই না, কিন্তু হয়। আমার সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু তারপরও আমি শূন্য। কারণ আমার মা যে নেই। ভাবতে অবাক লাগে, যে মানুষটির গর্ভে আমি ছিলাম, তার দুগ্ধ পান করেছি আমি। আমি হাসলে যে হাসতো, আমি কাঁদলে যে কাঁদতো, সে মানুষটা আর দুনিয়াতে নেই। মীর থেমে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এই দুনিয়াতে আমি সব থেকে বেশি মাকে বেশি ভালোবেসেছিলাম। এখনো বাসি, আর চিরদিন বাসবো। মানুষ সব শোক হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু আমি আমার মায়ের শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না। মায়া কাঁদছে। ওনার আঁচল দিয়ে নিজের চোখের জল মুছে। আপনি কাঁদছেন? মীরকে বলল। মীর আড়ালে চোখ মুছে বলল, না তো, আমি কাঁদছি না। আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসে। মীর বলল, আমি জানি। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন বাবা তো জোয়ান ছিল, চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারত। কিন্তু আমার কথা ভেবে করেনি। তাছাড়া বাবাও মাকে প্রচণ্ড ভালোবাসতো। বাবা এখনো মাকে ভুলতে পারেনি। আপনার ছোট মাও কি আপনাকে অনেক ভালোবাসে? মীর গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার মা নেই দেখে ছোট মা আমার সামনে কখনো তোমাদের আদর করে না, আমি কষ্ট পাবো ভেবে। মা থাকার গভীর ব্যথার ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয়। ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা। ওরা হয়তো জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত। কিভাবে আপনার মা মারা গিয়েছিল? কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে? আল্লাহর ফয়সালা ছিল। আল্লাহ আমায় একা করে দিয়েছেন। আপনার পাঞ্জাবিতে মাটি কেন? মীর মাটির দিকে তাকিয়ে বলল, মায়ের কবরের কাছে গিয়েছিলাম। হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল। মায়া কিছু বলল না। মীর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত বাড়ছে, আমি ঘরে যাই, তুমি বিশ্রাম নাও। বলে মীর চলে যায়। আহির তার ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে। দৃষ্টি তার ডান হাতের দিকে। ক্ষত জায়গাটি সাদা কাপড়ে দিয়ে বাঁধা। নিশ্চয় এটি গৌরীর ওড়নার খণ্ড। আহির হাসে। তার হাসি দেখে রাফিদ বলল, তুই কাটা হাত দেখে হাসছিস? অদ্ভুত, মানুষ কাতরায়, আর তুই বোধহয় খুশি হয়েছিস। মানুষ কাতরায়, প্রেমিক না, বলল আহির। এর মানে? রাফিদ সিগারেট ধরালো। এর মানের ব্যাখ্যা আমার কাছেও নেই। মীর হাজির হয়, হাতে একটা বই। বইটি নিয়ে সোফায় বসে পড়ে। রাফিদ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করল, তুই না দিঘির পাড়ে গিয়েছিলি, কখন আসলি? মীর জবাব দেওয়ার আগে আহির মীরের দিকে তাকিয়ে বলল, মীর খেয়াল করেছিস, আমাকে কিন্তু তোরা তুই বলে ডেকেছিলি। মীর হাস্যোজ্জ্বল মুখে বলল, বলেছিলাম না যে কোনো পরিস্থিতিতে তুইটা চলে আসবে? আসলো তো? বলা শেষে তিনজনই হেসে উঠল। হাসি থামিয়ে আহির রাফিদকে লক্ষ্য করে বলল, গৌরীর মা ছাড়া আর কেউ নেই। রাফিদ সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, ওর বাবা ছিল, শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছে। কথাটা মীরের কানে বিঁধল। গৌরীর বাবা আত্মহত্যা করেছে? তবে শেফালি কেন বলেছে? ওই দিন রাতে ঘর থেকে কেউ তাকে ডেকে নিয়ে মেরে ফেলেছে। মিথ্যে কেন বলল? আচ্ছা, তোমরা কি এই গল্পটা পছন্দ করছো না নাকি? গল্পটা কিন্তু আসলে অনেক সুন্দর। আস্তে আস্তে দেখতে থাকো, কেমন লাগে জানাও। ভিডিওতে তো রেসপন্স পাচ্ছি না।